শেখ হাসিনা গেছেন, তিনি আবার ফিরে আসবেন, কাম ব্যাক, রিটার্ন। তো শেখ হাসিনা যদি পালাতেন তাহলে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যেতেন। ওখানে পালানোর জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা গণভবনেও আছে, বঙ্গভবনেও আছে। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে পা সোজা করার জন্য বা একটু পা রাখার জন্য যে স্পেসটা দরকার ছিল, চিন্ময় কৃষ্ণা ইস্যু সেটাকে মানে এক পানা পুরো বড়ি ঢুকাই দেওয়ার মতন কিন্তু আওয়ামী লীগের জন্য স্পেসটা ক্রিয়েট করছে। আসিফ নজরুল আইনমন্ত্রী, এই আসিফ নজরুলকে অতি দ্রুত গ্রেফতারের আওতায় আনতে হবে। আজকে প্রাণ পাইতাম না হয়তো ফিরে এই বাংলাদেশটা আশা করি নাই। আসিফ নজরুল খুব শীঘ্রই গ্রেপ্তার হবেন। সমন্বয়করা এখন আছে ভয়ের মধ্যে, কখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে। এদিকে সেনাপ্রধান খুব শীঘ্রই কঠোর হয়ে মাঠে নামতে যাচ্ছে, কারণ সেনাপ্রধান এরই মধ্যে বলে দিয়েছেন সামনে আরও ভয়াবহ অবস্থা আসতে চলেছে। শেখ হাসিনা গেছেন, তিনি আবার ফিরে আসবেন, কাম ব্যাক, রিটার্ন। তো শেখ হাসিনা যদি পালাতেন তাহলে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যেতেন। ওখানে পালানোর জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা গণভবনেও আছে, বঙ্গভবনেও আছে। মানে তাকে আপনি আর খুঁজে পাবেন না লোকচক্ষুর অন্তরালে। কিন্তু আমরা তাকে দেখেছি। তো সমস্ত ক্যামেরা সামনে হেলিকপ্টারে করে তিনি চলে গেছেন সবার সামনে। তিনি নিজে গেছেন অথবা তাকে বাধ্য করা হয়েছে চলে যাওয়ার জন্য, এরকম। কিন্তু তিনি পালিয়েছেন। পালানো বলতে তাকে গোপন জায়গা দিয়ে গোপনে যেতে হবে, যেন কেউ তাকে বুঝতে না পারে। অর্থাৎ তিনি যদি সফল হন পালানোর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তিনি নতুন করে উদিত না হওয়া পর্যন্ত কেউ তাকে দেখতে পাবেন না কিভাবে তিনি পালালেন। তাহলে পালানো এই শব্দটি প্রযোজ্য হবে না। আর তিনি যদি ধরা পড়েন, পালানো অবস্থায় ধরা পড়েন, তখন যেখানে ধরা পড়লেন ওটি প্রকাশিত হবে। সাদ্দাম হোসেন পালিয়েছিলেন, তো তাকে একটা কবরের মধ্যে থেকে বের করা হলো। তারপরে গাদ্দাফি পালিয়েছিলেন, তাকে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে থেকে বের করা হয়েছিল। এরকম অনেকে পালিয়েছেন তো পালানো অবস্থা থেকে। তো শেখ হাসিনা যদি পালাতেন তাহলে তাকে গোপন জায়গা থেকে উদ্ধার করতে হতো, যদি আমরা ধরতে পারতাম। আর তিনি যদি পালিয়ে ভারতে চলে যেতেন, চলে যাওয়ার পরে দিল্লিতে তাকে দেখা গেলে আমরা বলতাম যে তিনি কিভাবে গেলেন, কোন পথ দিয়ে গেলেন। কিন্তু যেহেতু আমরা তার পুরো বিষয়টি, অর্থাৎ গণভবন থেকে তিনি হেলিকপ্টারে ওঠা, প্রত্যেকটারই একটি স্থির চিত্র রয়েছে। তো এটাকে আসলে আপনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু এটাকে পালানো বলাটা এটা ব্যুৎপত্তিগতভাবে এটা ভুল আছে, ভ্রান্তি আছে, এবং এটা সঠিক নয়। এবং সঠিক না থাকার কারণে কি হচ্ছে, এই জিনিসটি আসে। আর যখন আপনি কাউকে পালিয়ে যাওয়ার সুযোগ দেন বা কেউ পালিয়ে যায়, তখন সেটাকে আর ফিরে আসা তার কোনো স্কোপ থাকে না। পালানো জিনিসটারই যাকে বলা হয় পরিণতিটা ভিন্ন হয়। তো শেখ হাসিনা যেহেতু সবার চোখের সামনে দিয়ে চলে গেছেন, উড়ে গেছেন, আবার এখন যেখানে আছেন সারা দুনিয়া জানে তিনি সেখানে রাজকীয় মেহমান রূপে আছেন। তো কাজেই তার ফিরে আসা নিয়ে আলোচনা হচ্ছে। তিনি তার শাসন ক্ষমতাকালীন সময় আয়রন লেডি হিসেবে পরিচিত ছিলেন। ভীষণ রকম আয়রন লেডি, এবং যেন তেন আয়রন লেডি নয়। বর্তমানে সারা বাংলাদেশে যা ঘটছে, আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সরকারের উপদেষ্টারা থেকে শুরু করে আওয়ামী বিরোধী যারাই রাজনীতি করেন, প্রত্যেকে একটা জায়গাতে আটকে গেছে যে না ভাই, এই ঘটনাটার পেছনে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করছে সরাসরি ভারত থেকে। ইভেন ভারতের যেই বিজেপি সরকার আছে, আপনি দেখেন চিন্ময় কৃষ্ণা ইস্যুতে যে শুভেন্দু মজুমদারের কথা আমরা বলছি, পাশাপাশি মমতা দিদির কথা বলছি, শেখ হাসিনা ইস্যুতে ভারতও এক নজিরবিহীন যে ঘটনাটা ঘটেছে, যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর 5ই আগস্টে তিনি কোন ভিসায় ভারতে অবস্থান করবেন। সেই জন্য ভারতের নিজেদের রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে প্রতিনিয়ত লাগালাগি করলেও শেখ হাসিনা ইস্যুতে সবাই কিন্তু একাট্টা হয়েছিল, বলছিল যে না, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারতে রাখতে হবে, প্রসেস কি করবে সেটা রাষ্ট্র দেখবে। এই যখন অবস্থা, শেখ হাসিনাকে পুনর্বাসন করতে ভারত সর্বোচ্চ সহযোগিতা করবে, বিভিন্ন তথ্য উপাত্ত কিন্তু এগুলো বারবার বলছে। আর এই চিন্ময় কৃষ্ণদাস প্রভু ইস্যুতে আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী যারা ফেসবুকে কানেক্টেড আছে, তারা কিন্তু তার পক্ষে অবস্থান প্রকাশ করছে। এইটাও একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, যে যেহেতু 5ই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে পা সোজা করার জন্য বা একটু পা রাখার জন্য যে স্পেসটা দরকার ছিল, চিন্ময় কৃষ্ণা ইস্যু সেটাকে মানে এক পানা পুরো বড়ি ঢুকাই দেওয়ার মতন কিন্তু আওয়ামী লীগের জন্য স্পেসটা ক্রিয়েট করছে। এখন এই যে সীমান্তে উত্তেজনা বা ভারতের যে অ্যাক্টিভিটিস বা বিভিন্ন ধরনের কথাবার্তা, এগুলার পেছনে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী বলে মনে করছেন। বিএনপির নেতা থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে আপনি উপদেষ্টাদের বক্তব্য দেখেন,
আবার আমাদের প্রধান উপদেষ্টার খুবই কাছের মানুষ, বা আমরা যদি মনে করি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পর যিনি সবচেয়ে বেশি লিড করেন ডক্টর আসিফ নজরুল ইসলাম, তার বক্তব্যের মধ্যে কিন্তু ভারতের প্রতি যে হুঁশিয়ারি আছে যে এই বাংলাদেশ আর শেখ হাসিনার সেই বাংলাদেশ নাই, এই বাংলাদেশ বদলে গেছে, বা সামহাও এখানে অনেক ধরনের বক্তব্য আসছে। তো আসলে কি এই চিন্ময় কৃষ্ণা দাস প্রভু ইস্যুতে ভারতের মধ্যে যে উত্তেজনা কাজ করছে এই মুহূর্তে, একদম আপনি যদি দেখেন পাবলিক টু পাবলিক একটা কানেক্টিভিটি হয়ে গেছে, আমি বারবার বলছি, আর এতে ভারতের মিডিয়া বড় ধরনের ভূমিকা রাখছে। তো এই সকল কিছুর পেছনে আমরা যদি দেখি ফায়দাগত ইস্যু, তাহলে সেইটা কে পাচ্ছে? ফায়দাগত ইস্যু দেখলে আমরা দেখতে পাচ্ছি এটার সবচেয়ে বড় ফায়দা পাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। ইস্কনের পক্ষে, হিন্দুদের পক্ষে সরাসরি বিভিন্ন ধরনের অবস্থান প্রকাশ ফেসবুক পেজে বা অডিও বার্তায় চিন্ময় কৃষ্ণদাস ইস্যু সহ বর্তমানে সংখ্যালঘুদের ইস্যুতে যে ধরনের বক্তব্যগুলো দিচ্ছে, এগুলা কিন্তু ভারতের মানুষ গোগ্রাসে গিলছে। আবার আমাদের দেশেও দীর্ঘদিন ধরে সনাতনী ধর্মের যারা মানুষ ছিলেন, হয়তো এই সকল বিষয়তে খুব বেশি ইন্টারেস্টেড ছিলেন না, কনসেন্ট্রেশন করতেন না, কিন্তু এখন এই ধর্মীয় ইস্যুটা বা ইস্কন ইস্যুটা বা চিন্ময় কৃষ্ণা প্রভুর ইস্যুটা এমন একটা অবস্থান তৈরি করেছে যে মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক মেন্টালিটি কিন্তু তৈরি করে দিয়েছে, ইভেন এটা খাচ্ছে। তো কেউ কেউ বলছেন যে এটা বেসিক্যালি শেখ হাসিনা এবং ভারতের একটা পাতা ফাঁদ। আর বর্তমান সরকারের উপদেষ্টারা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা কিন্তু এটাতে পা দিচ্ছে, ইভেন আরো বড় কোনো কিছু অপেক্ষা করছে। যেমন ভারতে বাংলাদেশ হাই কমিশনের উপরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার এগেনস্টে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভের ডাক দিয়েছে। ইভেন বেশ কয়েকটি অর্গানাইজেশন স্বতন্ত্রভাবে তারা বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় হাই কমিশন বা দূতাবাস আছে সেইখানেও বড় ধরনের কোনো একটা বিক্ষোভ করবে, এমনই কিন্তু পরিকল্পনা আমরা গণমাধ্যমের বরাতে দেখতে পাচ্ছি। যদিও আজকে সকাল থেকে আমাদের দেশের পুলিশ ভারতীয় হাই কমিশনকে নিশ্চিদ্র নিরাপত্তা দিচ্ছে, ইভেন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে অ্যাভয়েড করার জন্য ওই রোডে চলাচলকারী আপনার বাস, ট্রাক, প্রাইভেট কার বা সেখানে আসা যাওয়াকারী মানুষদেরকেও কিন্তু সেখানে তল্লাশি চালানো হচ্ছে। কারণ ভারত যেখানে ব্যর্থ, বাংলাদেশ সেখানে ব্যর্থ না। ভারত কোথায় ব্যর্থ দেখেন, পৃথিবীর প্রত্যেকটা দেশে ডিপ্লোম্যাটিক একটা রুলস আছে। বাংলাদেশের যে হাই কমিশন ভারতে আছে সেটা সর্বোচ্চ নিশ্চিদ্র নিরাপত্তা দিতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তারা তাদের উগ্রপন্থী কিছু মানুষের কাছে সেটা পারে নাই। আর আমাদের দেশে আমরা দেখেন কিন্তু এটাকে সুন্দরভাবে এটা কিন্তু ব্যালেন্স করছি। তো তারপরেও কেউ কেউ বলছেন যে বাংলাদেশ হাই কমিশনে, মানে ভারতের যে হাই কমিশন বাংলাদেশে আছে সেইখানেও একটা বড় ধরনের ঘটনা ঘটাবে, তারপর ভারত বাংলাদেশের সম্পর্ক আরো খারাপ হবে। ইভেন দেখেন যে এটাতে কিভাবে পা দিছে, ভারত থেকে বাংলাদেশের যে কূটনীতিকরা আছেন তাদেরকে ফিরিয়ে আনার দাবিও বাংলাদেশের কিছু, আমার মনে হয় যাদের নলেজগত অবস্থানটা খুব বেশি ভালো না, মানে আবেগে দৌড়ায় আর কি, বুঝছেন, পরের পরিণতিটা বোঝে না। তো কূটনৈতিক যদি প্রত্যাহার করে, তো ভারত যদি প্রত্যাহার করেন, এটা রিয়াকশনটা কোথায় যাবে? ফাইনালি এই ধাক্কাটা কার উপরে পড়বে? সরকারের উপর পড়বে। ইভেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও এ নিয়ে কিন্তু কথা বলছে, এটা নিয়ে আমি একটা আলাদা স্বতন্ত্র ভিডিও বানাবো। তো সবকিছু মিলিয়ে সত্যি সত্যি যদি আপনার এই ইস্কন ইস্যুটা বা এই মুহূর্তে ভারতের সাথে যে সম্পর্কগুলা খারাপের দিকে যাচ্ছে সেটার পেছনে আওয়ামী লীগের ইন্ধন থেকে থাকে, তাহলে কিন্তু আপকামিং সময়টা খুবই খারাপ আসবে। ইভেন আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্যকে নিয়েও এখন আলোচনা হচ্ছে। গেল পরশুদিন তিনি একটা বলছিলেন বক্তব্যে যে খুবই ক্রান্তিকাল একটা সময় আসছে। তো এই বক্তব্যের ২-৩ দিনের মধ্যে আমরা যা দেখছি ভারতের বিভিন্ন জায়গাতে বা বাংলাদেশে, তো এটাই কি সেই ক্রান্তিকাল নাকি এর থেকেও খারাপ আসবে? আবার ধরেন সীমান্তে যেভাবে ভারতীয়রা দৌড়ের উপর আইসা জয় শ্রীরাম বইলা ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে, আমাদের এদিকে আবার আরেক গ্রুপ নারায় তাকবীর আল্লাহু আকবার বইলা লাঠিসোঁটা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। আপনি একবার ভাবেন যে কি হবে। আর যদি এমন হয় বিএসএফ সেখান থেকে একটা অ্যাকশনে যাবে, আমাদের বিজিবি ঘুমাই পড়েছে, আগে না বাঘ ছিল, এখন মোটামুটি আমরা ধরেন বাঘের খাল পইরা আছি আর কি, কিন্তু আসলে সীমান্তে এতটা আমাদের বেল নাই। প্র্যাকটিক্যাল বাস্তবতা হচ্ছে এইটা। আমাদের মন্ত্রীরা হালকা ম্যামে করে, তো এই ম্যামে ট্যামে দিয়ে তো কাজ হবে না। মানে বলা হয় না যে বাংলাদেশিরা টাইগার, তবে কোন বনের টাইগার সেটা কিন্তু এখন প্রমাণের একটু সময় আসছে। আর যুদ্ধ হোক না হোক, অন্তত কথাবার্তা বলার সময় তো একটা ব্যগ্র ভাব থাকতে হবে, তাই না? আমি দেখছি আমাদের ব্রিগেডিয়ার শাখাউত সাহেব অনেকটা কি বলা হয় যে কূটনৈতিক ভাষায় তৈলমর্দন করছেন। আমার কাছে ওনারা মনে হয়তো অনেক সাহসী, সাবেক একজন ব্রিগেডিয়ার অ্যান্ড আর্মি অফিসার, বাট ওনার বক্তব্যে কিছুটা এই সেই আওয়ামী লীগ সোর পাওয়া যাচ্ছে। আমরা সর্বোচ্চ সহনশীল, অবশ্যই আমরা সহনশীলতার পক্ষে, কিন্তু আমাদের সীমান্তে এসে ফাইজলামি করলে তো ভাই সহনশীলতার পক্ষে থাকার সুযোগ নাই। আবার বিএনপির গলায় দেখেন নম্রতা, তারেক রহমান তিনিও বলছেন আমরা আমরা তো সংযম প্রদর্শন করছি। এই মুহূর্তে ভারত যে ভূমিকাগুলো পালন করছে সেগুলো কোনোভাবেই কাম্য না। তো এটা কি শেখ হাসিনার আসলে কোনো মেটিকিউলাস প্ল্যান, নাকি আসলে ধরেন থাকে না বাই নেচার সামহাউ কোনো কিছু ঘটছে আর এই ফ্লোটা চলে যাচ্ছে, টোটালি সরকারের বিপক্ষে একটা অবস্থান তৈরি হচ্ছে। ইভেন যাদের ব্যবসা বাণিজ্য ভারতের সাথে অনেক ধরনের কর্মকাণ্ড কানেক্টেড, তারাও কিন্তু সরকারের উপর বলছেন যে সরকার এটাকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছেন, অথবা সরকার পাকিস্তান ঘেঁষা, অথবা সরকারের মধ্যে মৌলবাদী ঘেঁষা একটা অবস্থান। এটা কিন্তু ভারতের গণমাধ্যমগুলো বলছে। বিজেপির নেতা সরাসরি বলছে যে ডক্টর ইউনূস মৌলবাদী একটা গ্রুপকে তিনি আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন।
এখানে হতে পারে জামাত ইসলাম, হতে পারে হেফাজত ইসলাম, আরো বিভিন্ন যেই সংস্থা গ্রুপগুলো এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে এটাকে টার্গেট করে। যদি এরকমই হয় তাহলে এই ক্ষেত্রে ফসলটা তুলে নিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ, মনে রাখেন, টুডে অর টুমরো। দেখা যাক কি হয়, ভালো থাকুন। আমার ঘরে আমার নিরাপত্তা নাই, আমার মেয়ের ধরে নিয়ে যেতেছে। আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে, পর্দা করে, জীবন ভিক্ষা দাও। রাত্রেবেলা গেট বাইরে হইতেছে, আওয়াজ পাইতেছি যে মনে হয় যেন অনেকগুলো মানুষ গেটের উপর দিয়ে এই দিয়া চতুর্দিক দিয়ে ঢুকতেছে। আর ভিতরের গেট তালা মেরে আমি 11:30 বাজে শুয়েছি। 3:30 বাজে আওয়াজ পাইতেছি গেট দারুম দুরুম বাইরেতেছে, কিছু দিয়া জোরে সোরে হামার টামার দিয়ে বাড়ি দিতেছে। আওয়াজ পাই আমি গেটটা খুলে দেখতেছি যে লোকজন ঢুকে যাইতেছে বাড়ির ভিতরে, বড় বড় অস্ত্র নিয়ে, দেশি অস্ত্র নিয়ে। এমনি ঢুকেই মোবাইল নিতেছিলাম, যাই মোবাইলটা হাতেতে নিয়ে 2টা বড় বড় অস্ত্র নিয়ে আমার গলায় ধইরা একটা লাথি মেরে আমারে ফালাই দিয়ে অস্ত্র দিয়ে এমনি চিৎ করে ধরছে। আমারে ধরে বলে একটা কথা বলবি না, চুপ, একদম চুপ কর, নাইলে গল্লা নামাই দিমু। আমি বলছি বাবা আমার জান ভিক্ষা দেন, আমি কি অপরাধ করছি, কি লেগে আমার মারবেন বাবা, আমার একবার কন, বেশি কথা কস, উঠা বাড়িতে আর কারা কারা থাকে এগুলারে সব উড়ে ই কর। আমি বলছি বাবা কি লেগা, এর ভিতরে 6-7 জন ঘরের মধ্যে ঢুকলো একসাথে, ঢুকে আমার ঘরের মালামাল সব লয়ে যাইতেছে। আমি তাকায় দেখতেছি আমার এই সুকেস টুকেস জিনিসপত্র, ফ্রিজ ট্রিজ সব গাড়িতে উঠাই নিয়ে যেতেছে, মানে ধরে রাখছে ঘরে অস্ত্র। এরপরে মাল নিতেছে, এরপরে আমার বলে বাকি ঘরের ভাড়াটিয়া করে উঠা, তুই কি থাকো। আমি বলছি বাবা আমি ম্যানেজারি করি, বিধবা মানুষ, আমি অসহায়, একজনে আমারে থাকতে দিছে, বাড়িয়ালি থাকতে দিছে, আমি থাকি। বলে সব ভাড়াটিয়া উড়া। আমাদের জানের একটু নিরাপত্তা চাই বাংলাদেশ সরকারের কাছে এবং উপরমহল মানুষের কাছে, সাংবাদিকের কাছে। আজকে প্রাণ পাইতাম না হয়তো ফিরে, এই বাংলাদেশটা আশা করি নাই। ছোটবেলার থেকে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জান, এই কবিতাটা পড়ছি বিদেশ থেকে বাংলাদেশে এয়ারপোর্ট যখন বাংলাদেশে ল্যান্ড করতেছিল তখন প্রত্যেকটা মানুষ বলছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলা চাই নাই, যেই বাংলায় আমার মাতৃভূমিতে আমার নিরাপত্তা নাই, আমার ঘরে আমার নিরাপত্তা নাই, আমার মেয়ের ধরে নিয়ে যেতেছে। আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে, পর্দা করে, জীবন ভিক্ষা দাও, বাইরে কিভাবে বলো বাইরে হয়ে যাই, বলে বাইরে বাড়ির থেকে চুপচাপ কোনার রুমে নিচে নিয়ে ওই ভাড়াটিয়ার ফ্রিজ মেশিন জিনিসপত্র এগুলো সব বাইর করে নিয়ে গেছে। এর ওই সাইডের রুমে গেছে, তাদের জিনিসপত্র যা ছিল নিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মোবাইল ঘরে ঢুকে আগে বাইর করে নিয়ে গেছে। ওই 5টা রুমের মানুষ এক রুমে কইরা আমাদেরকে অস্ত্র নিয়ে বসায় রাখছে। প্রত্যেকটা মানুষের ঘাড়ে একটা করে দেশি হচ্ছে বড় বড়, কি চাপাটি কয় জানি না, এরকম বড় বড় আমার জীবনে দেখি না এরকম এত নির্মম, এরকম অত্যাচার কোনোদিন মানুষের হয়েছে কিনা জানি না। যা আজকে বাংলার জমিনে দেখলাম, বিচার চাই, এই শিশু সন্ত্রাসীদের বিচার চাই, এই কারার বাহিনীদের। কয়েকদিন আগেও এরকম হঠাৎ করে রাস্তায় হাইটে যেতেছি, এরকম দূরের থেকে আইসা হামলা। আমার সাথে কারোর সাথে কোনো শত্রুতা নাই, আমি জীবনে কোনো আওয়ামী লীগ বিএনপি করি না। বাংলাদেশের নাগরিক হিসাবে যার ইচ্ছা তারে ভোট দেওয়ার অধিকার আছে, সব সরকার বলছে। আমরা কোনো আওয়ামী লীগ বিএনপি কিচ্ছু করি না। আমি অসহায় একজন বিধবা মানুষ, এই বাড়িতে আমার আল্লাহর রাস্তে ম্যানেজার হিসাবে, কেয়ারটেকার হিসাবে থাকতে দিয়েছে। এই বাড়ি এলি হইল এই আলমিনা বেগম। আমার কয় বাড়িতে থাকুস কে জানুস না জ্ঞান যা। আমি কই বাবা আমি আল্লাহর রাস্তে থাকতে আইছি, আমার কি অপরাধ, আমার প্রাণটা ভিক্ষা দাও, আমরা আমাদের প্রাণ ভিক্ষা চাই। আমাদের এরকম করুণ ঘটনা হয়েছে, আর আমার এত ক্ষতি করছে এই জিন্দগিতে, আমার তা কামাই করে কিনা সম্ভব না। আমি বিদেশে মানুষের রান্নার চাকরি করছি, সারাদিন 200 লোকের রান্না করছি, সেই কষ্টের টাকা দিয়ে আমি জিনিসপত্র জোগাইছি, আমার মেয়ে বিয়ে দেবো স্বর্ণলঙ্কার জোগাইছি, আজকে সব সিনাই নিয়ে গেল। আমি কোনো জায়গায় এমন ডাকাত দেখি নাই যে মাইক আপনার ওই পিক আপ গাড়ি নিয়ে ডাকাতি করতে আসে।
আমি জীবনে এরকম দেখি না, গাড়ি নিয়ে আইসা মালামাল সব উড়াই নিয়ে গেল গা। আমার অবস্থা নাই, আমার সারা জীবনের কামাই, আমি এত কষ্ট করছি, আমার স্বামী নাই, 3টা বাচ্চা নিয়ে আমার সেই সন্তানদের সব কিছু নিয়ে গেল গা। কষ্ট মিষ্ট করে একটু একটু করে জমায় কিছু জিনিসপত্র কিনছি, ঘরের মালামাল সব নিয়ে গেল গা ডাকাতি কইরা। এই যে দেখেন সুকেস টুকেসে সব ভাঙ্গা সব নিয়ে গেল গা। সম্মানিত দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে এখন চলছে মগের মূল্য। এদিকে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ ও জাতি এই বাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনা সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়া দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। তবে এমনটা আর দেখা যাচ্ছে না। বাংলাদেশে এখনও চলছে লুটপাট, মারামারি, হানাহানি। এদিকে ইউনূস সরকারকে তাড়ানোর জন্য সাধারণ জনগণ উঠে পড়ে লেগেছে। দ্রব্যমূল্যের দাম একদম লাগামহীন। সাধারণ জনগণ এখন অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। দর্শক, এমনটা চলতে থাকলে সাধারণ মানুষের মধ্যে হানাহানি বেড়ে যাবে। এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে হানাহানি, যে কোনো সময় যুদ্ধ বাঁধার সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক, আপনাদের কাছে কি মনে হয় কমেন্টস করে আমাদের জানাবেন। বাংলাদেশের পরিস্থিতি সামনে কোন দিকে যাবে তা আপনারা অবশ্যই জানাবেন এবং প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সকলে সুস্থ থাকবেন।